এর মাধ্যমে সম্পন্ন করা হয়। তাহলে এই সংখ্যা তো বেশ বড়, এবং তারা সরকারি প্রতিষ্ঠানে কাজ করে, বেসরকারি প্রতিষ্ঠানে কিন্তু আউটসোর্সিং কর্মচারী আছে। তাদের দাবি দেওয়ার কথা আসলে কে বলবে, তারা আদৌ সংগঠিত হতে পারছে কিনা, সেটা একটা বড় সমস্যার জায়গা। সরকারি প্রতিষ্ঠানে যে দুর্দশা আমরা দেখেছি, তা থেকে বোঝা যায় যে বাংলাদেশে সাধারণভাবে নিম্নবিত্ত, শ্রমজীবী, খেটে খাওয়া মানুষ যারা সেবা দেয় শ্রম উৎপাদনের মাধ্যমে কিংবা বিভিন্ন প্রতিষ্ঠানে সেবা দেওয়ার মাধ্যমে, তাদের জীবনের অবস্থাটা কি। তো এখন এনারা যদি রাস্তায় নামেন, তাহলে অবশ্য অনেক মিডিয়া উপস্থিত হবেন, কেউ কেউ আবার বলবেন যে দুর্ভোগ হচ্ছে অনেক। কিন্তু এই যে আজকে এখানে একটা সভা হচ্ছে এবং তাদের কথার বলা হচ্ছে, সেটা যে তুলে ধরা দরকার এবং সরকারের কাছে যাওয়া দরকার, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যাওয়া দরকার, সেইটা খুব বেশি গুরুত্ব পায় না। আমাদের দেশে গণমাধ্যম কিংবা অন্যান্য জায়গায় ইতিবাচক খবর খুব বেশি বড় খবর হয়ে উঠতে পারে না। তার সে কারণেই বলছি যে যারা এসেছেন তাদের প্রতি সত্যি সত্যি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ যে এই অনুষ্ঠানের গুরুত্ব আপনারা কিছুটা হলেও গুরুত্ব করেছেন। যে কথাটি আমরা পরিষ্কার করে বলতে চাই, আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ 5ই আগস্ট অভ্যুত্থানের পরে, এই অভ্যুত্থানে তাদের অনেকেরই অংশগ্রহণ ছিল, যারা গুলিবিদ্ধ হয়েছেন, আন্দোলনে অংশ নিয়েছে। তাহলে এই শত হাজারো শহীদের রক্তের মধ্য দিয়ে এবং এই রকম ভাবে সারা দেশে বিভিন্ন পর্যায়ের আমাদের খেটে খাওয়া মানুষ, শ্রমিক তরুণরা, শ্রমজীবী তরুণরা যেখানে অংশ নিয়েছেন, এবং এটা তো খুব স্পষ্ট করেই বলা যায় যে 18 জুলাইয়ের পর থেকে পরবর্তী আন্দোলনটা মূল শক্তি হয়ে দাঁড়িয়েছিল শ্রমজীবী তরুণরা। নানাভাবেই যারা বিভিন্ন ধরনের শ্রমের সাথে যুক্ত থাকেন। কাজেই এইরকম একটি অভ্যুত্থানের পরে স্বাভাবিকভাবেই মানুষ তার নিজস্ব দাবি দাওয়া নিয়ে আসবে। যাদের জীবনে সংকট আছে, যারা অভ্যুত্থান করেছেন, তারা চাইবেন যে অভ্যুত্থানের ফলে যে পরিবর্তনটা আসলো, যে নতুন সরকার আসলো, তারা আমাদের জীবনের সমস্যার সমাধান করবে। সে কারণেই আউটসোর্সিং কর্মচারীরা প্রধান উপদেষ্টার কাছে গিয়েছেন। প্রধান উপদেষ্টা প্রথম চোটে দেখেই বলেছেন যে এটা তো ঠিক না, এটা তো ন্যায্য দাবি, এই দাবি তারা মেনে নেবেন। তারপরে আমরা দেখলাম যে দাবি আর মানা হয় না, দিন যায়, মাস যায়, দাবি আর মানা হয়। এবং তারপরে আউটসোর্সিং কর্মচারীরা আবার রাস্তায় নামলেন এবং এবার রাস্তা আটকালেন, শাহবাগ ঘেরাও করলেন। তখন দেশের আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা সংস্থা, কর্তৃপক্ষ সবার টনক করলো, কেননা দীর্ঘক্ষণ ধরে রাস্তা আটকে আছে এবং তারা নানাভাবেই একটা জায়গা তৈরি করছে। এবং দাবি দেওয়া মানার চাইতে বেশিরভাগ চেষ্টা থাকে কিভাবে এটাকে দমন পীড়ন করা যায়। আর দমন পীড়ন করতে হলে কতগুলো অজুহাত তৈরি করতে হয়, দমন পীড়নের একটা তাকে জায়েজ করার কতগুলো বিষয় তৈরি করতে হয়। খুব শিগগিরই সেটা করা শুরু হয়ে গেল যে এইটা হচ্ছে ফ্যাসিস্টদের দোসররা আন্দোলন করছে, এবং এইখানে সব আওয়ামী লীগ আমলের নিয়োজিত লোকরা আছে, তারাই আন্দোলন। হ্যাঁ, সেটা থাকতে পারে। 15 বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এবং তাদের আমলে এই সমস্ত বিশ্ব ব্যাংক, IMF এর কথায় তারা আউটসোর্সিং নীতি গ্রহণ করেছে এবং নিয়োগের ক্ষেত্রে এইসব ঠিকাদাররা রাজনৈতিক যোগ সাজসেই তারা এইসব ক্ষমতা নেয়, এইসব কাজ পায়। তো সেখানে তো আওয়ামী লীগের লোকেরা আছে, তাদের মাধ্যমে অনেকে নিয়োগ হতে পারে। এখন আমরা কি কর্মচারী লেভেলে, সাধারণ মানুষের লেভেলে আমরা এখন আওয়ামী লীগ আর বিএনপি কিংবা অন্যান্য বিভাজন করতে থাকবো এবং আমরা দোষর খুঁজতে থাকবো? তাহলে দেশের নাগরিকদের মধ্যে তো একটা গৃহযুদ্ধ লেগে যাবে। আওয়ামী লীগের যারা হত্যা করেছে, যারা লুটপাট করেছে, তাদের আমরা বিচার চাই। তাদের ঠিকঠাক মতো বিচার করেন, তাদের গ্রেফতার করেন, তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করেন। আজকে পর্যন্ত তো আমরা খুব বেশি দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ব্যাংক হিসাব জব্দ টব্দ অনেকের হচ্ছে। ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করা যাবে না। একজন ব্যবসার মালিক, সে কিন্তু একাই নিজে ব্যবসা করে তোলে না, সেখানে প্রত্যেকের অবদান থাকে, শ্রমিক, কর্মচারী, সবার অবদান।
এটা একটা সামাজিক প্রতিষ্ঠান। কাজে যিনি অপরাধী তাকে বিচারের জায়গায় আনেন, তার ব্যক্তিগত সম্পত্তি সব জব্দ করেন। যারা লুট করেছে, ব্যাংক ফোকলা করেছে, যারা নানান জিনিস দখল করেছে, যারা টাকা পাচার করেছে, সেই জায়গাগুলো খুব বেশি কি হচ্ছে? তাহলে জায়গা মতো হাত না দিয়ে অন্য জায়গায় দোষর টোষর খুঁজে করলাম। জনগণ, কর্মচারী, তারা দেশের নাগরিক, তাদের চাকরি, তাদের জীবনের নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের কর্তব্য। এখন এইখানে আমরা এটাতে যুক্ত হয়েছি, বলেছি যে এখানে এই ধরনের আগে ভাগেই একটা লেভেল এটা দিয়ে দমনের পথে যাওয়া অন্তর্বর্তী সরকারের কাজ না, বরং আপনাদের দেখতে হবে যে আন্দোলনটা করা হচ্ছে সেইটা কি ন্যায্য আন্দোলন, সেটাকে এমনি এমনি আন্দোলন করছে, এমনি এমনি কতগুলো ইস্যু তৈরি করছে, রাস্তা আটকাচ্ছে, নাকি সেখানে কোনো ন্যায্যতা আছে? যদি ন্যায্যতা থাকে তাহলে আপনি লেভেলে এটাকে দমন করতে পারবেন না। আর যদি ন্যায্যতা না থাকে তাহলে খুব দ্রুতই সেটা ষড়যন্ত্রমূলক হিসেবে চিহ্নিত হয়ে যাবে। কাজে আমাদের দেখা দরকার কোন দাবিটা ন্যায্য, এবং সেইখানে দেখা গেল যে না, ইতিমধ্যে এই দাবি ন্যায্য, সেটা মাননীয় প্রধান উপদেষ্টা এবং সেই সময় আরেকজন প্রধান উপদেষ্টা ছিলেন তার সাথে, তারা স্বীকার করেছেন এবং তারা বাস্তবায়ন করার অঙ্গীকার করেছিলেন। কিন্তু পরবর্তীকালে যে দেখলাম আমরা অনেক বাধা তৈরি হয়েছে। তারপরে আমরা উপদেষ্টাদের সাথে বৈঠক করেছি, আমরা শ্রম উপদেষ্টার সাথে কথা বলেছি, শ্রম উপদেষ্টা একটা কমিটি করেছেন, তারা সুপারিশ করেছেন, আমরা অর্থ উপদেষ্টার সাথে কথা বলেছি, আমরা আরো একজন সম্মানিত উপদেষ্টার সাথে কথা বলেছি, উক্ত উপদেষ্টা, এবং এইভাবে মাননীয় সচিবরাও এই বিষয়ে যুক্ত হয়েছেন, শ্রম সচিব, অর্থ সচিব, তারা যুক্ত হয়ে এইখানে একটা নীতিমালা প্রণয়ন করেছে। তারা যে কথাগুলো বলেছে সেই কথাগুলো বক্তব্যটা এরকম যে এটা বিশ্ব ব্যাংক, IMF চাপ আছে এইখানে সরকারের আকার ছোট করা, তাদের ব্যয় কমানো, সুতরাং এইটা স্থায়ীকরণ করা যাবে না। তো বিশ্ব ব্যাংক, IMF তো দেশ চালাচ্ছে, তাই না? ওরা ঠিক করে দেয় আমাদের দেশের নীতি কি হবে। এখন এইরকম জায়গায় আমরা গিয়েছি, আমাদের দেশের লুটপাট, দুর্নীতি, ব্যাংকগুলোকে খালি করে ফেলা, তারপরে রিজার্ভ শূন্য হয়ে আসা, তারপর IMF এর দ্বারস্থ হওয়া, তারপর তাদের সমস্ত শর্ত গেলা। এই তো আমাদের শাসকদের কাজ। এরা আপনাদের কোনো স্বার্থ দেখবে না, শুধু স্বার্থ দেখবে না তাই না, এরা আপনাদের জীবন দুর্বিষহ করে ফেলবে এইভাবে দেশটাকে বন্ধ দিয়ে। অথচ সরকারই কিন্তু আইন ঘোষণা করেছিল, শ্রম আইন, এমনকি এই সংস্কারের আগেও যে শ্রম আইন আছে সেখানেও কিন্তু প্রত্যেকের নিয়োগপত্র দেওয়ার কথা আছে, প্রত্যেকের কর্মঘণ্টা নির্দিষ্ট করার কথা আছে, এবং সেই কর্মঘণ্টা অনুযায়ী 5,000 মতো মজুরি ঠিক করতে হবে। অধিক কাজ করালে, মানে ওভার টাইম করালে সেই ওভার টাইম দিতে হবে, তার মজুরি দিতে হবে। আপনার সাপ্তাহিক ছুটি পাবেন, আপনি মাতৃত্বকালীন ছুটি পাবেন, এবং আপনি উৎসব ভাতাগুলো পাবেন। এগুলো তো আইনের মধ্যে বলা আছে। কোন একজন গার্মেন্টস শ্রমিক কিন্তু এটা পাওয়া তার প্রাপ্য, এবং সেই জায়গাগুলোতে আছে, কিন্তু অন্য যে কোনো কারখানার শ্রমিক। তাহলে আপনি আউটসোর্সিং কর্মচারী হলেন, আপনি সরকারি প্রতিষ্ঠানে কাজ করেন, আপনার কিন্তু এইসব অধিকার নাই। আপনার একটা মজুরি ঠিক করা হয়েছে, সেটা আবার দেয় আপনার ঠিকাদার প্রতিষ্ঠান, যা ইচ্ছা ধরিয়ে দেয়, আপনাকে বেচে প্রথমে লাখ টাকা নেয়, তারপরে চাকরির নামে এইভাবে প্রতিদিন আপনাকে শোষণ করে। এই জিনিস তাদের চোখের সামনে ঘটছে, এবং এখানে যোগসাজশ আছে। আমরা কি দেখেছি সরকারকে যে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো সবগুলো লাইসেন্স বাতিল করতে? কারণ তার দোষর তো তারা সবচেয়ে বড়। তাহলে আগে ওপেন করেন, আপনি এই প্রথার মধ্যে যদি চলেন আর দোষরের দোষ দেন, তাহলে আপনার ওপেন করা উচিত, নতুন নতুন প্রতিষ্ঠান অ্যাপ্লাই করতে পারবে। সেই সব জায়গা তো আমরা দেখতে পাচ্ছি না, আগের প্রতিষ্ঠানগুলি তো আছে, এবং তারা এইসব অধিকার তো দিচ্ছে না, ন্যূনতম ট্রেড ইউনিয়ন অধিকার দিচ্ছে, ন্যূনতম কোনো ট্রেড ইউনিয়ন অধিকার নাই, সংগঠিত বিধানই নেই। তারপর তো বললেন যে কিভাবে এইটা করা হয়েছে। সরকার নিজেই কিন্তু নিজের আইন ভাঙে। শ্রম আইনে স্থায়ী পদে অস্থায়ী নিয়োগ এটা নাই, কিন্তু আপনি করিয়ে যাচ্ছেন দিনের পর দিন। রাষ্ট্রের কাজ ন্যায় বিচার দেওয়া। রাষ্ট্র যদি নিজের আইনই ভঙ্গ করতে থাকে, তাহলে সেই রাষ্ট্র কিন্তু
ক্রমেই নিজের যাকে বলে বৈধতা, তার যে ভিত্তি সেটা দুর্বল, এবং সেই দুর্বল করার কাজ তারা করছে। এখন আমরা তারপরে তাদের কাছে বললাম যে এই ন্যূনতম ন্যায্যতার জায়গা আনুন, হ্যাঁ একটা নীতিমালা পরিবর্তন করা হলো। সেই পরিবর্তিত নীতিমালায় অনেকগুলো জিনিস আমরা আনতে পেরেছি। কর্মঘণ্টা নির্দিষ্ট হয়েছে, আপনি আপনার সাপ্তাহিক ছুটি কিংবা মাতৃত্বকালীন ছুটি, উৎসব ভাতা, এই সমস্ত জিনিসগুলো আমরা করতে পেরেছি। সেটার একটা তালিকাও এখানে আছে, কিন্তু আউটসোর্সিং প্রথাই বাতিল করা সেটা আমরা পারি না। তো প্রথা বাতিল না করলে অন্তত পক্ষে আপনি এই যে চাকরি তার নিশ্চয়তা তো দিতে হবে। সেই নিশ্চয়তার ব্যাপারে কিন্তু কথা হয়েছে। ৭-এর গ এবং ঘ, সেবা গ্রহণের মেয়াদ অর্থ বিভাগের সম্মতিক্রমে নির্ধারিত হবে এবং সাধারণত সেবা গ্রহণের মেয়াদ ২ বছর হবে, তবে বিশেষ ক্ষেত্রে অর্থ বিভাগের সম্মতি সাপেক্ষে উক্ত মেয়াদ হ্রাস বৃদ্ধি করা যাবে। সেবা ক্রয়কারীর অনুমোদন ব্যতীত সেবা সরবরাহকারী প্রতিষ্ঠান সেবা কর্মী পরিবর্তন করতে পারবে না। এটা তো 25 ইতিমধ্যে নীতিমালাই সরকার, নীতিমালা প্রয়োগ হচ্ছে না। আপনাদের এখানে একটা আছে ৭৪টি প্রতিষ্ঠানে আপনারা বিবরণ দিয়েছেন, তার মধ্যে ৫৬টি প্রতিষ্ঠানে এইভাবে নানান রকম অনিয়ম চলছে এবং নীতিমালা প্রয়োগ চলছে না, কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা গ্রহণ করে না। কোন কোন প্রতিষ্ঠানে কিছু কিছু ব্যবস্থা গ্রহণ করছেন, যখন আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের নেতৃত্ব তার সাথে যোগাযোগ করছে। তাহলে যখন এই যে নূর যখন বলেন, নুরুল হক নূর আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক, যে আপনারা মন্ত্রী মহোদয়রা অর্থাৎ উপদেষ্টা মহোদয়রা, সচিব মহোদয়রা, আপনারা তো বৈঠক করেন, আপনারা তো কাজ করেন, আপনাদের কাজের তালিকা জানতে চাই, সেখানে আমাদের কথা আলোচনা করেন কিনা? দেশের লক্ষ লক্ষ মানুষের স্বার্থ আপনাদের এজেন্ডাভুক্ত হয় না, আপনারা কোন মহাভারতকে শুদ্ধ আর অশুদ্ধ করছেন? দেশের জনগণের জীবনের সংকট যদি আপনাদের এজেন্ডার মুক্ত না হয়, তাহলে এই যে নীতিমালা প্রয়োগ হচ্ছে না, আপনাদের সিদ্ধান্ত বাস্তবায়ন হচ্ছে না, আপনাদের তলার প্রতিষ্ঠানগুলো টাকা পয়সা খেয়ে এইসব নীতিমালা বাস্তবায়ন করছে না, অথবা লেনদেন করে অথবা অবহেলার কারণে, যে কোনো কারণে করতে পারে, সেটা তো দেখার দায়িত্ব আপনাদের, দেখতে হবে। সুতরাং পরিষ্কার করে বলা আছে যে এইখানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিদের সুপারিশ ছাড়া অথবা তাদের কোন সুনির্দিষ্ট মতামত ছাড়া কাউকে এখানে বাদ দেওয়া যাবে না। কিন্তু আমরা দেখছি ওই প্রক্রিয়াটাই চলছে, যে এইখানে এই প্রতিষ্ঠানগুলো এখন নতুন করে আবার লোক নেবে, প্রতি লোক প্রতি ৩ লাখ ৫ লাখ টাকা নেবে, তারপরে তাদেরকে নিয়োগ দেবে। পুরনো লোকগুলোকে বাদ না দিলে তো সেই কাজ করা যাবে না। তাদেরকে একটা দোষর টোষর ইত্যাদি নাম দাও, আর না হয় এখন নতুন করে একটা শর্ত আরোপ করো। ওই যে এখন এসএসসি সার্টিফিকেটের শর্ত আরোপ করা, আগে করেন নাই কেন? আগেই করতেন। এগুলো তো আমরা বুঝি। বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানে কেমনে মানে নানান টেন্ডারে ঠিকাদারি কাজে কিভাবে মানে দুর্নীতি হয় এবং কিভাবে নিজেদের পছন্দের লোকজনকে দেন, এমন শর্তাবলী প্রজেক্ট তৈরি করে যে তাদের পছন্দের লোকই কেবল এটা পূরণ করতে পারে, আর কেউ পারে না, এবং ওইভাবে লেনদেনটা চলে। বাংলাদেশে অভ্যুত্থান দাবি করছে দুর্নীতি আর লুটপাটের মূল উৎপাটন করা হবে, আমাদেরকে করতে হবে, না করলে বাংলাদেশে এগোতে পারবে না। বাংলাদেশ মুখ থুবড়ে পড়বে। শেখ হাসিনা যেখানে নিয়ে এসছে এটা মুখ থুবড়ে পড়ার অবস্থায়। এই দুর্নীতি লুটপাট চুরি যদি বন্ধ না হয়, এইটা করা যাবে না। আমরা দেখতে পাচ্ছি দেশে আমলা, পুলিশ প্রশাসন, পুলিশ এবং অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, এইগুলোর যে সংস্কার, এগুলোর যে পুনর্গঠন, সেই কাজ ঠিক মতো হয়নি। প্রথম দিকে তারা বলেন যে এগুলো ভেঙে পড়েছে তাই কাজ করে না, এখন দেখি যে ওনারা যা বলে তাই হয়। সরকারের কাজকর্ম আর সরকারের নির্দেশের তেমন কিছু বাস্তবায়ন হয় না। এই যদি বাস্তবতা হয়, তাহলে অভ্যুত্থানের যে আত্মত্যাগ, তার মধ্য দিয়ে যে আশা আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষা পূরণ হবে না, বরং তার বিপরীত পথে আবারও হাঁটা হবে, সেটা ব্যাহত হতে শুরু করবে। আমরা অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষা ব্যাহত হতে দিতে পারি না। আমরা মনে করি যে এই কর্মচারীদের
দেশের সংখ্যাগরিষ্ঠ মানে মাননীয় প্রধান উপদেষ্টা গত 1 মে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছে যে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাচ্ছি, বাংলাদেশের নতুন যাত্রা করতে চাইছি। সেই যাত্রায় যদি শ্রমিকের অধিকার পূরণ করা না হয় তাহলে বাংলাদেশ নতুন যাত্রা। এটা তো বাংলাদেশের নীতি হওয়ার কথা, প্রধান উপদেষ্টা যেটা বলেছেন। তাহলে ওই নীতি যদি হয় তাহলে বাংলাদেশে আউটসোর্সিং কর্মচারী কিংবা তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী, দৈনিক মজুরি ভিত্তিক কর্মচারী, দৈনিক মজুরি দেন, নীতিমালা করতে বলা হলো, আরো বেতনটা কমিয়ে দিলেন, সপ্তাহে যেন 2 দিনের ছুটি হবে। আরে কোথায় ছুটি আপনার? কোথায় 8 ঘন্টা ডিউটি? সার্বক্ষণিক ডিউটি লিখে রাখেন, মানে একটা লোক 24 ঘন্টা ডিউটি করবে, একটা লোক যে কোনো সময় ডিউটি করবে, 7 দিন করবে, মাসে 30 দিন করবে, বেতন পাবে 22 দিনের। এই যে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন লোকেরা নীতিমালা করে, আমরা এটার জন্য পুনরায় আবার গিয়েছি শ্রম মন্ত্রণালয়, শ্রম সচিব একটা কমিটি করেছেন দৈনিক মজুরি ভিত্তিক, তাদের জন্য সুপারিশ করার জন্য। আশা করি সেই সুপারিশ নিয়ে আমরা আবার নীতিমালা